সব বিপ্লবের শুরুটা হয় একটা স্বপ্ন দিয়ে, একটা সুন্দর ভোরের স্বপ্ন, যেখানে অত্যাচারী শাসক থাকবে না, থাকবে না কোনো বৈষম্য। কিন্তু ইতিহাস সাক্ষী, অধিকাংশ বিপ্লবের শেষটা হয় দুঃস্বপ্নে। 1945 সালে জর্জ অরওয়েল একটি রূপকথা লিখেছিলেন, নাম দিয়েছিলেন অ্যানিম্যাল ফার্ম। অনেকে ভেবেছিলেন এটি কেবল শিশুদের গল্প, কিন্তু এটা কোনো গল্প ছিল না, এটা ছিল ভবিষ্যৎবাণী। আজ আমরা সেই আয়নার সামনে দাঁড়াবো, যেখানে কেবল শূকরদের খামার নয়, বরং আমাদের নিজেদের রাজনৈতিক ইতিহাসের ছায়া ভেসে ওঠে। প্রশ্ন হলো, আমরা কি সত্যি স্বাধীন হয়েছি, নাকি কেবল মালিক বদল করছি? ক্ষমতা এক অদ্ভুত নেশা। এই নেশা মানুষকে অন্ধ করে দেয়, আর জনতাকে করে দেয় বোবা। জর্জ অরওয়েলের অ্যানিম্যাল ফার্ম আপাত দৃষ্টিতে একটি খামারের গল্প, যেখানে পশুরা তাদের নিষ্ঠুর মালিক মিস্টার জোন্সকে তাড়িয়ে দেয়। তাদের উদ্দেশ্য ছিল মহৎ, নিজেদের জন্য একটি স্বাধীন সমাজ গড়া। কিন্তু এই কাল্পনিক খামারের সাথে আমাদের বাস্তব রাজনীতির মিল এতটাই প্রকট যে তা আতঙ্কের সৃষ্টি করে। বাংলাদেশের রাজনীতিতে আমরা বারবার দেখেছি গণজাগরণ, দেখেছি রাজপথে রক্তের বন্যা। প্রতিটি আন্দোলনের মূলে ছিল মুক্তির আকাঙ্ক্ষা। কিন্তু মুক্তির সেই সূর্য কি আদৌ উদিত হয়েছে, নাকি অরওয়েলের উপন্যাসের মতোই একদল শাসক গিয়ে আরেক দল শাসক এসেছে, যারা আগের চেয়েও নির্মম? আসুন ফিরে যাই ম্যানর ফার্মে। খামারের মালিক মিস্টার জোন্স ছিলেন অত্যাচারী। পশুদের ঠিকমতো খেতে দিতেন না, অথচ কাজ করাতেন হাড় ভাঙ্গা। একদিন সব পশু একজোট হলো। ওল্ড মেজর নামে এক বৃদ্ধ শূকর তাদের স্বপ্ন দেখালো এমন এক পৃথিবীর, যেখানে মানুষ নামের পরজীবী থাকবে না, পশুরা হবে নিজেদের ভাগ্য বিধাতা। এই দৃশ্যপট কি আমাদের অচেনা? যখনই দেয়ালে পিঠ ঠেকে গেছে, মানুষ ঘুরে দাঁড়িয়েছে। পশুরা বিদ্রোহ করল, মিস্টার জোন্স পালালো। খামারের নাম রাখা হলো অ্যানিম্যাল ফার্ম। রচিত হলো 60টি মূলনীতি, যার সার কথা সকল পশু সমান। শুরুটা ছিল আশা জাগানো। সবাই দ্বিগুণ উৎসাহে কাজ করতে লাগলো, কারণ তারা জানতো এই ফসল আর মানুষের পেটে যাবে না, এটা তাদের নিজেদের। কিন্তু অরওয়েল খুব সূক্ষ্মভাবে দেখালেন, ক্ষমতার কেন্দ্রে যারা থাকে তারা অন্যদের চেয়ে একটু বেশি সমান হতে চায়। খামারের সবচেয়ে চালাক প্রাণী শূকররা। নেপোলিয়ন এবং স্নোবল নেতৃত্বের ভার নিল। সাধারণ পশুরা তাদের অন্ধের মতো বিশ্বাস করল, আর এখানেই বোনা হলো সর্বনাশের বীজ। বিশ্বাসী যখন অন্ধত্বের নামান্তর, তখন স্বৈরতন্ত্রের জন্ম সময়ের ব্যাপার মাত্র। গল্পের মোড় ঘুরল তখনই, যখন ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা সমষ্টিগত স্বপ্নকে গ্রাস করল। স্নোবল চেয়েছিল খামারের আধুনিকায়ন, সে চেয়েছিল উইন্ডমিল বা বায়ুকল তৈরি করতে। কিন্তু নেপোলিয়ন তা চায়নি, সে চেয়েছিল নিরঙ্কুশ ক্ষমতা। একদিন এক সভায় যখন স্নোবল তার পরিকল্পনা বোঝাচ্ছিল, নেপোলিয়ন তার গোপনে পোষা কিছু হিংস্র কুকুরগুলোকে লেলিয়ে দেয়। স্নোবলকে ধাওয়া করে খামার ছাড়া করা হলো। নেপোলিয়ন ঘোষণা করল, এখন থেকে আর কোনো বিতর্ক হবে না, কোনো ভোট হবে না, সব সিদ্ধান্ত নেবে একটি বিশেষ কমিটি, যার প্রধান সে নিজেই। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই দৃশ্য কতটা প্রাসঙ্গিক? আমরা কি দেখিনি কিভাবে বিরোধী মতকে দমন করা হয়, কিভাবে প্রতিপক্ষকে দেশদ্রোহী, ষড়যন্ত্রকারী বা শত্রু হিসেবে চিহ্নিত করে উৎখাত করা হয়? স্নোবলকে তাড়ানোর পর নেপোলিয়ন প্রচার করল যে স্নোবল ছিল বিশ্বাসঘাতক, সে মিস্টার জোন্সের গুপ্তচর। অথচ স্নোবলই যুদ্ধের সময় সবচেয়ে সাহসিকতা দেখিয়েছিল। ইতিহাস বিকৃতির এই জঘন্য খেলা আমরা যুগে যুগে দেখেছি, যেখানে বর্তমান শাসকের সুবিধা মতো অতীতকে নতুন করে লেখা হয়। নেপোলিয়ন ধীরে ধীরে সেই উইন্ডমিল তৈরির কাজই শুরু করলো, যার বিরোধিতা সে আগে করেছিল, কিন্তু এবার কৃতিত্বটা তার একার।
তার মুখপাত্র স্কুলার নামের এক চতুর শূকর সাধারণ পশুদের বোঝালো নেপোলিয়ন আসলেই কখনোই এর বিরোধী ছিল না। এটা ছিল তার গভীর চাল। স্কুলার হলো সেই চাটুকার বুদ্ধিজীবী শ্রেণী বা গদি মিডিয়া, যারা শাসকের প্রতিটি অন্যায়কে ন্যায়ের মোড়কে জনতার সামনে তুলে ধরে। দিন গড়ায়, খামারের অবস্থা খারাপ হতে থাকে, পশুরা আগের চেয়েও বেশি কাজ করে কিন্তু খাবার পায় কম, অথচ শূকরদের শরীর মেদবহুল হতে থাকে। তারা জোনসের বাড়িতে থাকতে শুরু করে, বিছানায় ঘুমায়, এমনকি মদ পান করে, যা বিপ্লবের শুরুতে নিষিদ্ধ ছিল। যখনই কেউ প্রশ্ন তোলে, স্কুলার মনে করিয়ে দেয়, তোমরা কি চাও জোনস আবার ফিরে আসুক? এই ভয়ই হলো স্বৈরাচারের প্রধান অস্ত্র। জনগণকে সবসময় এক কাল্পনিক বা বাস্তব শত্রুর ভয় দেখিয়ে তটস্থ রাখা হয়। অ্যানিমাল ফার্মে কিছুদিন পর পর শুদ্ধি অভিযান চলে। যারা সামান্যতম ভিন্নমত পোষণ করে, নেপোলিয়নের কুকুররা তাদের ছিঁড়ে ফেলে। জনতা ভয়ে কাঁপে আর ভাবে এটাই হয়তো নিয়ম। বক্সার নামের ঘোড়াটি ছিল খামারের সবচেয়ে পরিশ্রমী। তার মন্ত্র ছিল, আমি আরও কাজ করব এবং নেপোলিয়ন সবসময় সঠিক। সে তার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে উইন্ডমিল তৈরি করেছিল, কিন্তু যখন সে অসুস্থ হয়ে পড়ল, কাজ করার সক্ষমতা হারালো, তখন তাকে কি পুরস্কার দেওয়া হলো? নেপোলিয়ন তাকে কসাইয়ের কাছে বিক্রি করে দিল, আর সেই টাকায় কেনা হলো শকুরদের জন্য হুইস্কি। অন্ধ অনুগত্যের চেয়ে করুণ পরিণতি আর কি হতে পারে? এটি আমাদের শেখায় স্বৈরাচারী ব্যবস্থায় জনগণের কোনো মূল্য নেই। অরওয়েলের এই রূপকথা 1945 সালে লেখা হলেও এর প্রতিটি শব্দ আজও জীবন্ত। আমরা দেখি বক্সারদের মতো খেটে খাওয়া মানুষদের, যারা বিশ্বাস করে তাদের পরিশ্রম একদিন সুদিন আনবে, কিন্তু দিন শেষে তারা কেবল প্রতারিত হয়। অ্যানিমেল ফার্মের দেয়ালের সেই শেষ পরিবর্তনটি ছিল ভয়াবহ। সব নীতি মুছে ফেলে সেখানে কেবল একটি লাইন লেখা হয়েছিল, সকল পশু সমান, কিন্তু কিছু পশু অন্যদের চেয়ে বেশি সমান। ইতিহাস আমাদের শিক্ষা দেয়, স্বাধীনতা কোনো গন্তব্য নয়, এটি একটি নিরন্তর সংগ্রাম। সতর্ক না থাকলে বিপ্লব থেকেই জন্ম নেয় ভয়ানক স্বৈরাচার। শূকরদের মানুষ হয়ে ওঠার দৃশ্যটি কেবল গল্পের শেষ নয়, এটি মানবতার এক চরম সতর্কবার্তা। প্রশ্ন হলো, আমরা কি সেই বার্তা শুনতে পাচ্ছি?